রাত প্রায় 2টো। রিয়াদ এখনো বাসায় আসেনি। এত রাত কেন হচ্ছে বুঝতে পারছি না আজকে। ও তো কখনো এত রাত করে না। রুম থেকে বের হয়ে হল রুমে আসতে গেলে দেখি আমাদের বাসার কাজের মেয়ে খুশির রুম থেকে বের হয়ে আসছে। এত রাতে রিয়াদ খুশির রুমে কেন গিয়েছিল? রিয়াদ আমাকে দেখার আগে আমি রুমে চলে আসি। রিয়াদ রুমে এসে আমাকে ঘুমিয়ে থাকতে না দেখে বলে, এত রাত হয়ে গেছে, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না। তুমি আজকে এত লেট করলে কেন? কোথায় ছিলে এত সময়? আর বলো না, বন্ধুরা ছাড়ছিল না, তাই লেট হয়ে গেছে। আম্মু ঘুমিয়ে পড়েছে মনে হয়। খাবার খেয়েছিলে তোমরা? খেয়েছি আমরা। আচ্ছা তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। তুমি আবার কোথায় যাচ্ছ? পানির পিপাসা পেয়েছে, পানি খেয়ে আসছি। রিয়াদ ঠিক বলে ওয়াশরুমে চলে যাই। আমি রুম থেকে বের হয়ে খুশির রুমের সামনে এসে দরজায় নক করি। খুশি দরজা খুলে এত রাতে আমাকে দেখে ঘাবড়ে যায়। আর খুশিকে দেখে আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। খুশি মাত্র গোসল করে বের হয়েছে, সেটা ওর ভেজা চুল দেখে বুঝতে পারছি। খুশির বয়স 19 কি 20 হবে। আপা, আপনি এত রাইতে আমার রুমে? কিছু কি লাগবে আপা? না, কিছু লাগবে না। তুই এত রাতে আজকে গোসল করলি যে? খুব গরম লাগতাছিল আপা, তাই। ঠিক আছে, দরজা বন্ধ করে শুয়ে পড়। বলেই আমি খুশির রুম থেকে এসে হল রুমের সোফায় বসে মাথায় রেখে আছি। রিয়াদ শেষে একটা কাজের মেয়ের সাথে এসব করলো? আমার বিশ্বাসভাবে ভাঙতে পারলো রিয়াদ? কার সাথে সংসার করছি আমি? চোখের পানিগুলো আর আটকে রাখতে পারলাম না। কারো আসার শব্দে তাড়াতাড়ি করে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে পেছনে তাকিয়ে দেখি রিয়াদ। কি হলো, তুমি পানি খেতে এসে এখানে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে তোমার? কিচ্ছু হয়নি, তুমি যাও, আমি আসছি একটু পর। আমি মাহির সামনে ফ্লোরে বসে মাহির হাত আমার হাতে নিয়ে মাহির হাতে উল্টো করে কিস করি। কি হয়েছে তোমার? একটু আগেই তো দেখলাম ঠিক আছো। মাহি আমার থেকে ওর হাত সরিয়ে নেয়। আমি একটু অবাক হলাম এটা দেখে। বললাম তো তুমি যাও, আমি একটু পর আসবো। ভালো লাগছে না, বিরক্ত করো না, যাও এখান থেকে। মাহির কথা শুনে আর কিছু বলতে ইচ্ছে করলো না। আমি অনেক বিরক্ত করছি কথাটা শুনে। চুপচাপ বসা থেকে উঠে রুমে চলে আসি। রুমে এসে শুয়ে পড়ি বেডে, কিন্তু ঘুম আসছে না। কিছু সময় পর মাহি রুমে এসে আমার থেকে বেশ দূরত্ব রেখে শুয়ে পড়ল। কি হয়েছে ওর বুঝতেও পারছি না। আমি কি করলাম যার জন্য ও এমন রেগে আছে? আমি মাহির দিকে ঘুরে মনে মনে বলি, আমার বেঁচে থাকার কারণ শুধু তুমিই মাহি। তোমাকে বলার আছে আজ শুধু এতটুকুই। জানি ঠিকই ধরবে আমার হাত শূন্য পথে। না হয় চলছে আজ দিন রাত কোনো মতে। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই মাহি। কিছু সময় পর রিয়াদের দিকে ঘুরে দেখিও ঘুমিয়ে পড়েছে। এত শান্তিতে কিভাবে ঘুমাতে পারছো তুমি আমার বুকে আগুন ছেলে? জানি আমাকে আর নেই প্রয়োজন। বুঝবে কি মন কখনো পায় শুধু তোমার জন্যে নিঃশ্বাস। ফাঁকা লাগছে সব, পাশে থেকেও আজ আমি নীরব। সাজানো ঘরের মাঝেও হয়ে যায় বনবাস। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মাহি পাশে নেই। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই আম্মু বলে, রিয়াদ, আমাদের বাসার দারোয়ান কোথায়? কাল রাতে আমি ওকে বের করে দিয়েছি। নতুন কাউকে আমি নিয়ে আসব। হঠাৎ করে দারোয়ানকে কেন কোনো কারণ ছাড়া তাড়িয়ে দিলি? ঠিকমতো ডিউটি করে না আম্মু, সারা দিন রাত ঘুমায় তাই। তুমি এই নিয়ে চিন্তা করো না। খুশি, যা খাবার টেবিলে দে। রিয়াদ তোমার অফিসে চলে যাবে। তিনজন ডাইনিং টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসে পড়ি। রোজ মাহি আমার পাশে বসে, কিন্তু আজকে অন্য চেয়ারে গিয়ে বসেছে। হঠাৎ করে মাহি কেন এমন করছে কিছুই মাথায় আসছে না। খুশি সবাইকে খাবার সার্ভ করে দেয়। খুশি, তুইও বসে পড়, আমাদের সাথেই খেয়ে নে। কি কন ভাইজান, আমি কি করে আপনাকে লগে বৈশা খামো? সমস্যা নেই, বসে পড়। সারাদিন কাজ করিস, ঠিক মতো খাবার না খেলে কাজ করবি কি করে?
খুশি ঠিক আছে বলে বসে পড়ে। আমি শুধু রিয়াদের দিকে আর চোখে তাকিয়ে দেখছি ও খুশিকে নিয়ে কতটা কেয়ারফুল হয়ে গেছে। খাবার খেতে ইচ্ছে করছে না, তাই উঠে পড়ি। কি হলো বৌমা, খাবার না খেয়ে উঠে যাচ্ছ যে? খেতে ভালো লাগছে না আম্মু, পেটটা কেমন ভরা ভরা লাগছে। মাহি চলে যায়, আর কিছুই বলে না। আমি বুঝতেই পারছি না হঠাৎ কি হলো। কাল রাত থেকে কি হয়েছে মাহির। খাবার শেষ করে রুমে এসে দেখি মাহি বসে বসে মোবাইল টিপছে। আর আমার ঘড়িটা কোথায়, একটু বের করে দাও তো। নিজের জিনিস নিজে খুঁজে নাও, আমি কাজ করছি দেখছো না? কি হয়েছে তোমার কাল রাত থেকে? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? রাগ করিনি, আমারও ভালো লাগা খারাপ লাগা আছে, সব সময় ভালো লাগে না। আর কিছু না বলে নিজেই সব কিছু খুঁজে বের করে রেডি হয়ে অফিসের ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। অতঃপর আম্মুর কাছে বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি অফিসে। কিছু সময় পর রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি খুশি সব কিছু গোছাচ্ছে। আমি খুশিকে ডাকি। খুশি এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, কিছু লাগবে আপা? কাল রাতে রিয়াদ তোর রুমে গিয়েছিল? খুশি আমার কথা শুনে কিছু সময় চুপ করে থেকে আমতা আমতা করে বলে, কই না তো আপা, ভাইজান কেন রাতে আমার রুমে আসবে? মিথ্যে বলছে জেনেও কিছু না বলে খুশিকে যেতে বলি। আম্মু এসে আমার পাশে এসে বসে বলে, কি মা, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? কই কিছু হয়নি তো আম্মু, আমি ঠিক আছি। তাহলে চোখ মুখ কেমন লাগছে কেন? খাবার না খেয়ে উঠে গেলি? রাতে ঘুম হয়নি আম্মু, তাই হয়তো এমন লাগছে। তুমি মেডিসিন নিয়েছিলে? হ্যাঁ মা, নিয়েছি। আচ্ছা তুই গিয়ে ঘুমিয়ে পড়, চোখ কেমন লাল হয়ে আছে। আমি মাথা নেড়ে রুমে চলে আসি। শুয়ে তো পড়েছি, কিন্তু ঘুম চোখে নেই। এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি। অফিস শেষ করে বাসায় এসে রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। মাহিকে জড়িয়ে ধরতে গেলে মাহি আমার হাত সরিয়ে দেয়। আমি আবার মাহিকে জড়িয়ে ধরতে গেলে মাহি উঠে চলে যায়। অতঃপর মন খারাপ করে উঠে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। রাস্তার মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে একটা সিগারেট জ্বালিয়ে হাঁটতে হাঁটতে খেতে থাকি। মাহি আমার সাথে এমন করার কারণ কি ভাবতে ভাবতে মাথা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কারণটা বুঝতেই পারছি না। সন্ধ্যায় বাসায় এসে হলরুমের সোফায় মাথায় হাত রেখে বসে পড়ি। তখন খুশি এসে বলে, ভাইজান কিছু লাগবে আপনার? শরীর খারাপ লাগছে? মাথাটা ব্যথা করছে, এক কাপ কফি বানিয়ে এনে দিতে পারবি? আমি অহনি নিয়ে আইতাছি ভাইজান। বলেই খুশি চলে যায়। আমি সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছি। পাশে কারো বসার উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে পাশে তাকিয়ে দেখি যে আম্মু। কিরে বাবা, অফিসে কি কাজের চাপ বেশি? কাজ তো সবসময় থাকে আম্মু, তবে কাজের চাপ অত বেশি না। তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, ভালো আছে আমার শরীর। আমাদের কথার মাঝে খুশি হাতে কফি নিয়ে আসে। আমি খুশির হাত থেকে কফি নিয়ে কফির কাপে চুমুক দেই। আর এভাবেই কেটে যায় 3 মাস। খুশি কোথায় রে মা? সে কখন থেকে বলছি আমার রুম থেকে ওষুধ নিয়ে আসতে, এখন আসলো না কেন? আমি গিয়ে দেখছি মা। আমি যাচ্ছি বলেই আমি উঠে আমার রুমে আসতে গেলে হঠাৎ রুমের পাশে ওয়াশরুম থেকে খুশির শব্দ শুনতে পাই। ওয়াশরুমে এসে দেখি খুশি বমি করছে। আমাকে দেখে খুশি তাড়াতাড়ি চোখে মুখে পানি দেয়। কি রে, কি হয়েছে তোর? তুই বমি করছিস কেন? মনে হয় গ্যাসের সমস্যা খালা। আপনি আইলেন কেন? আমি তো ওষুধ নিয়ে আইতাছিলাম। তোকে আরে কত আগে বলেছি তুই গিয়ে কাজ কর, আমি ওষুধ খেয়ে নিচ্ছি। খুশি মাথা নেড়ে দৌড়ে চলে যায়। আমি একটু অবাক হলাম খুশিকে এমন আচরণ করতে দেখে, কিন্তু বেশি কিছু না ভেবে রুমে এসে ওষুধ খেয়ে নিই। হল রুমে বসে আছি, হঠাৎ দেখি খুশি দৌড়ে ওর রুমে চলে গেল। হঠাৎ এমন করে দৌড়চ্ছে কেন বুঝতে পারছি না। পেছনে পেছনে খুশির রুমে এসে দেখি খুশি বসে বসে কান্না করছে। আমি খুশির মাথায় হাত রাখতেই খুশি চমকে উঠে তাড়াতাড়ি চোখের পানি মুছে নেয়। কি রে, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? কই আপা, কান্না করমু কেন? মনে হয় চোখে কিছু পড়ছে, চোখ ব্যথা করতেছে।
তোর চোখ মুখ দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। সত্যি করে বল, কি হয়েছে? সত্যি করেই কইতাছে আপা, কিছু হয় নাই। আমি আর কিছু না বলে খুশির রুম থেকে বের হয়ে আম্মুর রুমে চলে আসি। এসে দেখি আম্মু বসে আছে। আরে মা, তুই আয়। আম্মু খুশিকে কি কিছু বলেছেন? না তো, কিছু তো বলিনি। কেন, কি হয়েছে? অনেক দৌড়ে যেতে দেখে পিছনে পিছনে ওর রুমে গিয়ে দেখি কান্না করছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলল কিছু হয়নি। একটু আগে দেখলাম ওয়াশরুমে বমি করছে। জিজ্ঞেস করলাম হঠাৎ করে বমি করছে কেন, বললো গ্যাসের সমস্যা হয়েছে। আম্মুর কথা শুনে আর কিছু বুঝতে বাকি রইল না। সন্দেহটা আরো বেশি বাড়তে লাগলো। খুশি প্রেগনেন্ট নয় তো? আম্মুকে কিছু বুঝতে না দিয়ে আম্মুর রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। বেডে বসে চোখ বন্ধ করে আছি। চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গাল গড়িয়ে পড়তে থাকে। অফিস থেকে বাসায় এসে চেঞ্জ করে খেতে বসেছি। মাহি আর আম্মু সোফায় বসে কিছু নিয়ে কথা বলছে। খুশি আমাকে খাবার সার্ভ করে দেয়। ওর দিকে তাকিয়ে দেখি চোখ মুখ কেমন জানি দেখাচ্ছে। কিরে, কি হয়েছে তোর? চোখ মুখ এমন লাগছে কেন? রাতে ঘুমাস না? কই, কিছু হয় নাই তো ভাইজান, আপনি খান, কিছু লাগলে বইলেন। বলেই খুশি চলে যায়। আমি খাবার শেষ করে রুমে চলে আসি। একটা গল্পের বই নিয়ে বসে বসে পড়তে থাকি। কিছু সময় পর মাহি রুমে আসে। আচ্ছা, খুশির কি হয়েছে জানো কিছু? চোখ মুখ কেমন লাগলো আমার কাছে? তুমি গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে তোমার খুশির। আমি কি জানি? আমাকে কেন জিজ্ঞেস করছো? এভাবে কেন কথা বলছো? 3টা মাস ধরে দেখছি তুমি কেমন চেঞ্জ হয়ে গিয়েছো। ঠিক করে আমার সাথে কথা বলছো না, তোমাকে টাচ করতে গেলেও দূরে চলে যাও। কি করেছি আমি? যদি ভুল কিছু করে থাকি তাহলে ভুলটা দেখিয়ে দাও। এভাবে চুপ করে থাকলে দূরত্ব শুধু বাড়বে, কোনো সমাধান হবে না। আমার কোনো সমাধান চাই না, নিজের কাজ করো। আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোমার। বলেই চলে যায় রুম থেকে বের হয়ে। কি আজব রে বাবা, একটা কথা জিজ্ঞেস করেছি তাই বলে এমন করবে? বই পড়তে ভালো লাগছে না। বই রেখে ব্যালকনিতে এসে বসে বাইরের প্রকৃতি দেখছি। রাত 11টা। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। আমি হলরুমে এসে বসে আছি। রুমের মধ্যে আজকাল দম বন্ধ হয়ে আসে। মাহির অবহেলাগুলো আর নিতে পারছি না। হঠাৎ খুশি এসে সামনে দাঁড়ায়। কিরে, এত রাতে তুই এখানে? এখনো ঘুমাসনি কেন? ভাইজান, আপনার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বল, কি বলবি? খালা বা আপা কেউ আয়সা পড়তে পারে এখানে? আমার রুমে একটু আইবেন? এখনো রিয়াদকে রুমে আসতে না দেখে নিচে এসে দেখি খুশির সাথে কথা বলছে। লুকিয়ে ওদের কথা শুনি। খুশি রিয়াদকে ওর রুমে ডাকতেই রিয়াদ খুশির সাথে ওর রুমে চলে যায়। আমি খুশির রুমের দরজার সামনে এসে কান পেতে সবকিছু শুনতে থাকি। হ্যাঁ বল, এবার কি হয়েছে? ভাইজান, আমার কেন জানি মনে হইতাছে আমি মা হইতে যাইতাছি। হোয়াট? কি বলছিস তুই? তুই বুঝলি কি করে? কিছুদিন থেকে এই খাইতে ইচ্ছা করতেছে না, আর কিছুক্ষণ পরপরই বমি আসে। শরীরটা কেমন জানি লাগে, মাথা ঘুরে, আর সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে। এমন কিছু হলে তো সমস্যা হয়ে যাবে। মানুষ শুনলে কি বলবে? আচ্ছা তুই একটা কাজ কর, আমার সাথে কাল পরশু হসপিটালে চল। কেউ জানার আগেই বাচ্চাটা নষ্ট করে ফেল। এইটা আপনি কি কইতেছেন ভাইজান? আমি ভুল করছি মানে? সেই ভুলের শাস্তি আমি আমার গর্ভের নিষ্পাপ সন্তানরে দিতে পারবো না? কিন্তু খুশি, এই বাচ্চাটা কার পরিচয়ে এই পৃথিবীতে আসবে? তুই বুঝতে কেন চাইছিস না? সমাজ তোকে নষ্টামে বলবে, তোর বাচ্চাকে পাপের ফসল বলবে। রিয়াদ আর খুশির কথা শুনে চোখ থেকে অনবরত পানি পড়ছে। আমার সন্দেহটা তাই সত্যি হলো। রিয়াদ আর খুশির মধ্যে অবৈধ সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের ফসল খুশির পেটে রিয়াদের বাচ্চা। কান্না করতে করতে দৌড়ে রুমে চলে আসি। আমি এই বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাবো ভাইজান। ভুল আমি করছি, সেই ভুলের জন্য আমি আমার নিষ্পাপ সন্তানরে মারতে পারবো না। ইচ্ছে করছে ওই শালাকে গিয়ে এখন খুন করি। আচ্ছা তুই এখন ঘুমা, দেখি কি করা যায়। আর চিন্তা করিস না, আমি তো আছি। বলেই আমি খুশির রুম থেকে বের হয়ে উপরে উঠে নিজের রুমে চলে আসি। রুমে এসে দেখি মাহি ঘুমিয়ে আছে, আমিও শুয়ে পড়ি।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে রিয়াদ অফিসে চলে যায়। আমি রুমে বসে কান্না করছি। কেন করলে আমার সাথে এমন রিয়াদ? কেন আমাকে ঠকালে তুমি এভাবে? কি ভুল করেছিলাম আমি যে কাজের মেয়ের সাথে এসব করলে? আমার থেকেও কি বেশি সুন্দর ওই খুশি? আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়। আমার বাসায় থেকে নষ্টামি করে বেড়াস তুই? বল, কার পাপ পেটে ধরেছিস তুই? খালা আমারে মাইরেন না, আমি একটা ভুল কইরা ফেলাইছি। তোর জন্য মানুষের কাছে আমাদের বদনাম হবে। তোর তো এই বাসায় কোনো জায়গা নেই। বল, কার সাথে আকাম করে পেট বাঁধিয়েছিস? হঠাৎ নিচে চেঁচামেচি শুনে দৌড়ে নিচে এসে দেখি আম্মু খুশির চুল টেনে ধরে রেখেছে। খুশি কান্না করছে। কি হচ্ছে আম্মু? ওকে মারছেন কেন? তোকে বলেছিলাম না সেদিন বমি করেছে? সেটা গ্যাসের ছিল না, কার সাথে যেন নষ্টামি করে পেট বাঁধিয়েছে। আম্মু খুশির চুল ছেড়ে দিয়ে আমার কাছে আসতেই খুশি উঠে দৌড়ে ওর রুমে চলে যায়। আমি কিছু সময় চুপ করে থেকে বলি, নষ্টামি অন্য কারোর সাথে নয় আম্মু, আপনার ছেলের সাথে করেছে। খুশির পেটের বাচ্চা আপনার ছেলের। আমার কথা শুনে আম্মু পিছনে সরে যায়। না না, এটা হতে পারে না, আমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি আম্মুকে সেই রাতের কথা সহ গতকাল রাতের কথা বলি। সব শুনে আম্মু চুপ হয়ে যায়, সোফায় বসে পড়ে। আমার চোখ থেকে পানি পড়ছে। আম্মু বসা থেকে উঠে আমাকে ধরে বলে, মারে, তুই আমার ছেলেকে ছেড়ে যাস না। একটা ভুল করে ফেলেছি, তুই সব কিছু ভুলে ওকে মাফ করে দে। আমি খুশিকে কিছু টাকা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেবো, কেউ জানবে না এই কথা। নিজের ছেলে বলে এই কথা বলছেন আম্মু? আজ যদি এই ভুলটা আমি করতাম তাহলে পারতেন এত সহজে এই কথাগুলো বলতে? আমার পক্ষে সম্ভব নয় আপনার ছেলের সাথে থাকা। আমি কালকেই আমাদের বাসায় চলে যাব। আপনার ছেলে আমার সাথে সুখী নয়, তাই তো খুশির কাছে গেছে। আমি না তো কখনো আপনার ছেলেকে ক্ষমা করতে পারবো, আর না এই কথা কখনো ভুলতে পারবো। বলেই মাহি উপরে চলে যায়। আমি সোফায় বসে পড়ি, মাথায় হাত রেখে। রিয়াদ এমন কিছু করতে পারে আমি বিশ্বাস করতে পারিনি। নিজের পেটের ছেলেকে আমি চিনতে পারলাম না। অফিস শেষ করে বাসায় চলে আসি। বাসায় আসতেই দেখি পুরো বাসা থমথমে। উপরে উঠে রুমে এসে দেখি মাহি ব্যাগে ওর কাপড় চোপড় ভরতেছে। তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? কোথাও যাবে নাকি? মাহি কিছু না বলে চুপচাপ ওর কাজ করতে থাকে। আমি গিয়ে মাহির হাতটা ধরে টেনে তুলে বলি, কি হয়েছে কি তোমার? কেন সবসময় আমাকে এড়িয়ে যাও তুমি? আমি তোমার সাথে কথা বলি আর তুমি সবসময় শুনেও না শোনার ভান করে থাকো। কি অপরাধ করেছি আমি, বলবে তো নাকি? মাহি আমার হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, তোর সাহস হয় কি করে তোর এই নোংরা হাতে আমাকে স্পর্শ করার? আর তোর কি অপরাধ সেটা আমাকে জিজ্ঞেস না করে নিজেকে জিজ্ঞেস কর। আর আমি এই বাসা থেকে চলে যাচ্ছি, তোর জীবন থেকে চলে যাচ্ছি, তোকে মুক্ত করে দিয়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি গালে হাত রেখে অবাক হয়ে তাকিয়ে আছি বাহির দিকে। মাহি আমার গালে থাপ্পড় দিয়েছে, আবার আমাকে তুই করেও বলছে। চোখ থেকে মুহূর্তেই পানি বের হয়ে গাল গড়িয়ে পড়তে থাকে। মাহি রাগে কটমট করতে করতে রুম থেকে বের হয়ে যায়। আমি মাথা নিচু করে বসে আছি। নিচে এসে সোফায় বসে আছি। আম্মু এসে আমার পাশে বসে। দুজনেই চুপচাপ। আম্মু খুশিকে ডাকলে খুশি দৌড়ে এসে মাথা নিচু করে বলে, খালা আমার ডাকছেন? তোর জন্য আমার ছেলে আর ছেলের বউয়ের সংসার ভেঙে যাচ্ছে। তুই এত বড় একটা নোংরামো কি করে করতে পারলি? তুই রিয়াদকে সব সময় ভাইজান বলে ডাকিস, আর
সেই ভাইয়ের সাথে এসব করতে পারলি তুই? ছি। এইসব আপনি কি কইতেছেন খালা? এখন কিছু বুঝতে পারছি না, নাকি না বোঝার ভান করছিস? আমরা সব জানি তোর পেটে আর কারো নয়, রিয়াদের পাপের ফসল। আমার কথা শুনে খুশি 2 কদম পিছিয়ে গিয়ে কান্না করতে করতে বলে, না আপা না, এত বড় অপবাদ ওই ফেরেস্তার মতো মানুষটারে দিয়েন না। ভাইজানের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। ভাইজান অনেক ভালো মানুষ। আমি আজও ভুলিনি সেই রাতের কথা, যে রাতে রিয়াদ তোর রুম থেকে বের হয়ে এসেছিল। আর তুই কেন গোসল করেছিলি আমি সব জানি। আর গতকাল রাতে তোর আর রিয়াদের সব কথা আমি নিজে শুনেছি। আপা আপনি ভাইজানরে ভুল বুঝতেছেন। সেই রাতে আমি গোসল করছি, আপনি যে কারণ ভাবছেন সেই কারণেই। কিন্তু ভাইজান কিছু করে নাই। আপনাকে বাসার দারোয়ান আমারে ব্ল্যাকমেল করছে। আমি যখন রুমের মধ্যে কাপড় চেঞ্জ করছিলাম সে সময় ওর মোবাইলে ভিডিও করে আর আমারে দেখায় বলে আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই তাইলে আমার ওই ভিডিও সবাইরে দিয়া দিব। আমি কোনো রাস্তা না পাইয়া ওর প্রস্তাবে রাজি হই। আর ভাইজান সব কিছুই দেখা ফেলে। আমি সব সত্যিই ভাইজানরে কই। ভাইজান আপনাকে দারোয়ান রে সেই রাতেই মারধর কইরা পুলিশের হাতে তুলে দেয় আর ওর মোবাইল পানিতে ফালাইয়া দেয়। ভাইজান নিঃসন্দেহে নিষ্পাপ আপা। ভাইজানরা নিয়ে এত বড় মিথ্যা অপবাদ দিয়েন না। খুশির কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। আমি এতদিন রিয়াদকে শুধু ভুল বুঝে এসেছি। আমি মিথ্যে সন্দেহ করে রিয়াদকে কত কষ্ট দিয়েছি। কান্না করতে করতে খুশি চলে যায়। আমি উঠে উপরে আসতে গেলেই দেখি রিয়াদ নিচে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমি রিয়াদের সামনে গিয়ে মাথা নিচু করে বলি, আই এম সরি, আমি তোমাকে এতদিন ভুল বুঝেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। লাস্ট একটা সুযোগ আমাকে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। চুপচাপ মনের মধ্যে মিথ্যা সন্দেহ নিয়ে এতদিন ছিলে। একবার যদি আমাকে বলতে কেন এমন করেছো, তাহলে আমি সত্যি সত্যি সব বলে দিতাম তোমাকে। ভুল করেছি আমি, আমাকে তুমি মাফ করে দাও রিয়াদ। আমি মুচকি হেসে মাহিকে বুকে জড়িয়ে ধরি। আম্মু উঠে চোখের পানি মুছে চলে যায়। মাহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। সন্দেহ অনেক খারাপ একটা জিনিস। একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য সন্দেহই যথেষ্ট। মনের মধ্যে ভুল ধারণা পুষে না রেখে আপনার প্রিয় মানুষটার কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করুন কিছু নিয়ে সন্দেহ থাকলে, আর তাহলে কাউকে আর কষ্ট পেতে হবে না। জানেন তো, ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, তার মধ্যে বিশ্বাসটা কিন্তু থাকতেই হয়, নয়তো সেই সম্পর্কগুলো বেশি দিন টিকে না। সন্দেহ জাল নিজের বুকে পুষে রেখে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করবেন না। হয়তো আপনি যেই অপরাধে আপনার প্রিয় মানুষটাকে অপরাধী ভেবেছেন, সেই অপরাধটা সে করেইনি। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো, ভালো থাকুক ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।